কি অবস্থা সবার? ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কেমন হলো? তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে কিন্তু একটা কাজ করেছিলাম, তোমাদের স্ক্রিপ্টের একটা ডেমো দেখিয়ে দিয়েছিলাম যে খাতায় লিখে লিখে। তোমাদের কি মনে আছে ভিডিওটি যারা দেখেছো? ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম কাজটা তোমাদের জন্য করব আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যেই। ইংরেজি সেকেন্ড পেপারের প্রতিটা আইটেম কিভাবে লিখবে, কোথায় ব্লু পেন ইউজ করবে, কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ, ফর্মাল লেটার, এগুলো কিভাবে লিখবে এগুলোর একটা ফরম্যাট ভিডিও এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম ইংলিশ সেকেন্ড পেপারের একটা ফুল স্ক্রিপ্ট ডেমো, অর্থাৎ খাতায় তোমরা কিভাবে লিখবে, কোথায় ব্লু পেন ইউজ করবে, কোন উত্তরগুলো, কোন টপিকের উত্তরগুলো কিভাবে লিখবে, এটার একটা ভিডিওতে। আমরা জানি প্রথম আইটেম আমাদের থাকে প্রিপোজিশন, যেটাকে আমরা উইদাউট ক্লুজ হিসেবেও চিনি। আমরা খুব ইজিলি যে 10টা আইটেম থাকে আমরা অ্যান্সারটা লিখে নিচে আন্ডারলাইন করে এভাবে অ্যান্সারটা লিখতে পারি। এখানে আমি শর্টকাটে লিখেছি, মাঝেরগুলো স্কিপ করেছি। 10টা লিখতে গেলে মোটামুটি 1 পেজ তোমার এখানেই শেষ হয়ে যাবে। ওকে, চলে আসি নেক্সট পেজে। নেক্সট পেজে তোমরা দেখতে পাচ্ছ 2 নাম্বার আইটেম যেখানে আছে উইথ ক্লুজ। ঠিক আছে, উইথ ক্লুজের ক্ষেত্রেও একইভাবে আমরা গ্যাপ ফিলিং এর সবগুলোই আমাদের কোনোগুলোই তুলতে হবে না, জাস্ট অ্যান্সারগুলো যদি আমরা লিখে আন্ডারলাইন করে দেই তাহলেই যথেষ্ট। 3 নাম্বার প্রশ্ন একটু চাপাচাপি হয়ে গেছে, এখানে 10টা 1 পেজ মোটামুটি কভার হয়ে যাবে। এরপরে জায়গা বাঁচিয়ে আমরা 3 নাম্বার শুরু করব। 3 নাম্বারের ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই পুরো অ্যান্সারটা তুলতে হবে। এখানে দেখতে পাচ্ছি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো আই উইশ ড্যাশ, এই যে ড্যাশটুকু আমি ড্যাশ দিয়েছি এবং এখানে উত্তরটা লিখেছি। ঠিক আছে, এইভাবেই প্রতিটা উত্তর লিখবা যে পর্যন্ত। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব অথবা ইউজ অফ ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কনটেক্সট অনুযায়ী এই প্রশ্নের উত্তরও আমরা খুব ইজিলি লিখতে পারবো। এখানে জাস্ট আমরা অ্যান্সার লিখে আন্ডারলাইন করে দেবো ঠিক আগেরগুলোর মতোই। 5 নম্বর প্রশ্নে তোমাদের এসে থাকে ন্যারেশন, তবে আমি আমার পরীক্ষার সময় এখানে মাঝে মাঝে পাংচুয়েশন করে ন্যারেশন লাস্টে করতাম। ন্যারেশন অনেক সময় মাথা নষ্ট করে দিত, এই জন্য ন্যারেশনটা লাস্টে করার জন্য আমি চিন্তা ভাবনা করতাম। তবে তুমি যেটাই লেখো না কেন, পাংচুয়েশন অথবা ন্যারেশন তুমি একটা লিখতে পারো। যেহেতু ন্যারেশন আছে আমি ধরলাম তুমি ন্যারেশনই লিখেছো, আমি পাংচুয়েশন আগে লিখতাম, এটা লিখে দিয়েছি। ন্যারেশন এখানে তুমি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5 দিয়ে এখানে প্যারা করে যেভাবে তোলা আছে পুরাটাই তুলবে। ন্যারেশন কিন্তু এবিসিডি দিয়ে বা এভাবে জাস্ট কোথায় জাস্ট যদি চিহ্নগুলো সিরিয়াল লিখে দিলে এভাবে কিন্তু অ্যান্সার লেখা কোনোভাবেই যাবে না, পুরা প্যারাটা তুলতে হবে। তারপরে 6 নাম্বার প্রশ্নে দেখো আমরা দেখি মডিফায়ারের ব্যবহার, যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্যানিক করো। মডিফায়ারের ক্ষেত্রেও জাস্ট যেহেতু শূন্যস্থান হিসেবে আসে তুমি অ্যান্সারটা লিখে আন্ডারলাইন করে দিবে। পরের প্রশ্ন 7 নাম্বার। 7 নাম্বারের ক্ষেত্রে কানেক্টর আমরা জানি, কানেক্টরের ক্ষেত্রেও সেম মডিফায়ার এবং কানেক্টর। এখানে 10টা আমি লিখে নাই, ঠিক আছে, মানে 10টা মোটামুটি পেজ কভার হয়ে যায়। কানেক্টরের ক্ষেত্রেও তুমি সঠিক উত্তরগুলোই যদি আন্ডারলাইন করে পয়েন্ট করে এভাবে দিতে পারো তাহলেই এনাফ। একটা জিনিস মনে রাখবে, এ বি সি ডি একদম এখান থেকে না দিয়ে মার্জিনের সাথে না দিয়ে তুমি একটু গ্যাপ দিয়ে শুরু করবে, দেখতে সুন্দর লাগে। 8 নম্বর প্রশ্ন আমরা জানি সিনোনিম অ্যান্টোনিম। এখানে এবিসিডি দিয়ে তুমি জাস্ট অ্যান্সারটা লিখলেই যথেষ্ট। ঠিক আছে, তোমার যদি কেউ বিস্তারিত যে ওয়ার্ডের সিনোনিম চাইছে ওইটাও আমি লিখতে চাও, ওইটাও অনেকে করে থাকে, ওইটাও তুমি করতে পারো। 9 নম্বরে বাকি থাকে আমাদের পাংচুয়েশন মার্কস। যদি আগে পাংচুয়েশন লিখে থাকি তাহলে ন্যারেশনটা বাকি থাকে এখানে। ওকে, পাংচুয়েশন মার্কসে তুমি একইভাবেই কিন্তু কি করবে, পুরাটা তুলতে হবে, না ছাড়া তোমার প্যাসেজটা ক্লিয়ার হবে না। পাংচুয়েশন অথবা ন্যারেশন দুইটার ক্ষেত্রে নিয়ম সেম, পুরা প্যাসেজটা অবশ্যই অবশ্যই তোমরা তুলবে। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো 10 নাম্বার 10 এর ক্ষেত্রে কি করব, ফর্মাল লেটার। আমরা প্রথমে ডেট দিব। ডেট কি হবে বলো তো, 3rd জুলাই। ওকে, 3rd জুলাই হবে আমাদের ডেট। আমি ডেটটা তোমাদের সামনে লিখে দিচ্ছি, 3 লিখে উপরে আর ডি দিবা, 3rd জুলাই 2025। ওকে, এরপরে দেখো অ্যাড্রেস দিয়েছি, প্রথমে ডেট তারপরে অ্যাড্রেস এরপরে সাবজেক্ট। ঠিক আছে, তুমি কি জন্য ফর্মাল লেটারটা লিখছো এটার একটা সাবজেক্ট পরিপূর্ণ একটা ধারণা দরকার। ওকে, তারপরে দেখেন আমি স্যার দিয়ে অ্যাড্রেস করে আমি লেটারের বডিটা শুরু করেছি। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ।
দেখো এরপরে বডির মধ্যে টপিকটা কি লেটারে এটাও বলবো, এবং আমি পুরাটা লেটার কম কথায় এটুকুর মধ্যে শেষ করে দিব। এরপরে কমপ্লিমেন্টারি ক্লোজিং বা এন্ডিংটা আমি টেনে দিব, যে লাস্টে রিকোয়েস্ট করবে এটা। এইটার ফর্মাল লেটার কিভাবে লিখতে হবে এটা কিন্তু ফরম্যাট ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা ইজিলি প্লেলিস্টে ঢুকে ইংলিশ সেকেন্ড পেপার প্লেলিস্টে ঢুকে তোমরা দেখে নিতে পারো। লাস্টে সিগনেচার ইয়োর্স ট্রুলি, তারপর তোমার নাম, এবং অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিকেন্টস, তুমি একা না, তুমি অনেকের পক্ষ থেকে যে অ্যাপ্লাই করেছো এই ব্যাপারটা, ঠিক আছে। তারপরে দেখেন 11 নম্বরে আমাদের ইউজুয়ালি আসে কি লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এখানে আমি কজেস এন্ড ইফেক্টস প্যারাগ্রাফেরটা আগে লিখেছি, কজেস অ্যান্ড ইফেক্টস এই প্যারাগ্রাফেরটা আমি আগে লিখে দিয়েছি। আমরা প্রথমে টাইটেলটা লিখবো, যে প্যারাগ্রাফটা আমরা টাইটেল লিখতে যাচ্ছি, এবং আমরা প্যারা শুরু করবো। মনে রাখবে প্যারাগ্রাফ মানেই এটা পুরা একটা প্যারা, এখানে আলাদা কোনো প্যারা হবে না, পুরাটাই কভার করবে। আমরা 2-3 পেজ লেখার চেষ্টা করব ওয়ার্ড অনুযায়ী, ঠিক আছে। আর 2 পেজ হয়েই যায়, আমরা কম বেশি জানি। শুরুতে আমরা ইন্ট্রোডাকশন দিব, যে সোশ্যাল প্রবলেমটা দিবে তার কারণগুলো প্রথমে বলার চেষ্টা করব। এরপরে আমরা ইফেক্টগুলো বলার চেষ্টা করব, এগুলোর প্রভাবে কি কি হচ্ছে। শুধু এগুলো দিয়ে ক্ষান্ত না হয়ে আমরা একটা প্রিভেনশন দেওয়ার চেষ্টা করব, যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি বা কিওর করতে পারি। লাস্টে আমরা কনক্লুশনের দিকে চলে যাব। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো 12 নম্বর প্রশ্ন, এখানে আমি লিখেছি লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আসলে সবচেয়ে ইজি, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। এখানেও প্যারাগ্রাফ যেহেতু বলেছে, এটাও একটা প্যারা। খুব সাবধানে আমরা টপিক সেন্টেন্সটা নির্ণয় করব। ওকে, টপিক সেন্টেন্সের ব্যাপারে খুবই কেয়ারফুল হতে হবে। খুব সুন্দর একটা ডিসেন্ট টপিক সেন্টেন্স আমরা বের করব। এরপরে আমরা প্যারাগ্রাফের বডিটা একটা সুন্দরভাবে আমরা তৈরি করব। ওকে, খুব গুছিয়ে লিখবো এক প্যারার মধ্যে। অতঃপর আমরা কনক্লুশনে বা শেষের দিকে একটা খুবই স্ট্যান্ডার্ড মানের একটা এন্ডিং টানবো পুরো প্যারাগ্রাফটাকে ওভারভিউ করে। এভাবে আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপার খাতাটাকে সাজাতে পারি, তাহলে আমার মনে হয় এটা এনাফ। আমি যদি ভালো করতে পারি আমার এইচএসসিতে এইভাবে লিখেই, তোমরাও ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবে, এই শুভকামনা থাকলো। সবাই ভালো মতো পরীক্ষা দিও, এবং আমার ভিডিও থেকে হেল্প করলে অবশ্যই পরীক্ষা দিয়ে এসে জানিও।